ফ্লুইড মোজাইক মডেল অফ প্লাজমা মেমব্রেন, এটাই কিন্তু আজকে আমাদের টপিক। যেই ফ্লুইড মোজাইক প্লাজমা মেমব্রেন কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট টপিক, এনসিইআরটির বই থেকে আমরা পাই, এবং এটা থেকে কিন্তু নিটে এবং কিন্তু অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। আমরা সবাই জানি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন যেটা মেইনলি মেড আপ হয় কি দিয়ে, একটা লিপিড আর একটা হলো প্রোটিন দিয়ে। তো এখানে আমরা টোটালি এনসিইআরটি বইতে লাইন টু লাইন যা ডিটেল দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি লাইন আমরা কিন্তু ডিসকাস করব। এই ফ্লুইড মোজাইক মডেল সবার প্রথম ডিসকভার করেছিলেন সিঙ্গার অ্যান্ড নিকলসন, এবং এই সিঙ্গার অ্যান্ড নিকলসন দুজন বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল ডিসকভার করার জন্য কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। তাহলে দেখা যাক এই ফ্লুইড মোজাইক মডেল কি রকমের হয়। প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে দ্য ডিটেইলড স্ট্রাকচার অফ দ্য মেমব্রেন ওয়াজ স্টাডিড অ্যান্ড আফটার দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন দ্য 1950s। তার মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত কিন্তু কিরকম হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন স্ট্রাকচার সেটা কিন্তু আমরা জানতে পারিনি। আফটার দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা এই ফ্লুইড মোজাইক মডেল বা প্লাজমা মেমব্রেনের গঠনটা কিরকম সেটা আমরা জানতে পারলাম। প্রথমে বিভিন্ন রকমের সেলের মধ্যে কোন সেলটাকে স্টাডি করা হয়েছিল এটা ইম্পর্টেন্ট। আরবিসি, হিউম্যান রেড ব্লাড কর্পাসেল, ইট ওয়াজ দ্য ফার্স্ট সেল যার প্লাজমা মেমব্রেনটাকে আমরা স্টাডি করেছিলাম, তার প্লাজমা মেমব্রেনের কম্পোজিশনটা আমরা জানতে পেরেছিলাম। তাই দেখো বলা হয়েছে meanwhile chemical studies on the cell membranes, especially human RBCs, enabled the scientists to deduce the possible structure of the plasma membrane. So the first cell যার প্লাজমা মেমব্রেনটা আমরা ডিসকভার করেছিলাম বা যার প্লাজমা মেমব্রেনটা আমরা স্টাডি করেছিলাম সেটা হলো আরবিসি। এটা একটা এমসিকিউ এর প্রশ্ন। নেক্সট চলে আসি প্লাজমা মেমব্রেনের বেসিক কম্পোজিশন। আমি কি বলেছিলাম, শুরুতেই বলেছি plasma membrane is mainly made up of lipid and protein. What type of lipid plasma membrane is mainly made up of? It is phospholipid. So it is clearly written plasma membrane are made up of mainly two components. One of them is the lipid and the second one is the protein. So what are the two components of the plasma membrane? One of them is the lipid, second one is the protein. What type of lipid? না phospholipid. এবার যদি আমরা ফসফোলিপিডের স্ট্রাকচারটা দেখি, phospholipids are generally considered as amphipathic molecule. Now what does the term amphipathic means? Amphipathic is a molecule which has both the polar and the non-polar terminal. Now look the picture of the phospholipid that I am going to draw. Phospholipid looks like a badminton racket where this round part represent polar group, and this polar group represent hydrophilicity. That means it is very much aqueous, এটা জলের দিকে থাকবে। তাহলে পোলার গ্রুপ এইটা হলো হাইড্রোফিলিক, and this part is hydrophobic, or it is also called non-polar tail. সো যদি আমরা ফসফোলিপিডের স্ট্রাকচারটা দেখি, একটা হলো হেড, একটা হলো টেল। হেডটাকে বলছি পোলার হেড অ্যান্ড টেলটাকে বলছি নন পোলার টেল, হুইচ ইজ হাইড্রোফোবিক। তাহলে দেখো বলছে এই যে ফসফোলিপিড গুলো এরা কিভাবে অ্যারেঞ্জ থাকে, ফসফোলিপিড গুলো অ্যারেঞ্জ থাকে বাইলেয়ার ফরমেশ করে, মানে দুদিকে দুটো ফসফোলিপিড থাকবে, মানে এইরকম ভাবে ফসফোলিপিড গুলো থাকবে, bilayer of phospholipid। এরকম দুটো লিফলেট থাকবে ফসফোলিপিডে। তাহলে মাঝখানটা আমরা কি দেখতে পাচ্ছি, এই টোটাল মাঝখানটা হলো হাইড্রোফোবিক, আর এই জায়গাটা হলো হাইড্রোফিলিক। তাহলে প্লাজমা মেমব্রেনে the interior core of the plasma membrane is completely hydrophobic, and the outermost part and the inward part of the plasma membrane is completely hydrophilic, interacting with the aqueous phase. Inside the aqueous phase is cytoplasm and the outside is extracellular fluid. So this phospholipid
that are arranged in bilayer. That means two leaflet. The lipids are arranged within the membranes with the polar head towards the outer side and the hydrophobic tail towards the inner part. যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে পোলার হেডটা সেলের বাইরের দিকে থাকবে এবং পোলার হেডটা সেলের ভিতরের দিকে থাকবে সাইটোপ্লাজমের দিকে, and the interior of the plasma membrane will be completely made up of hydrophobic tail or the non-polar tail of phospholipid. Next, this ensures that the non-polar tail of the saturated hydrocarbon is protected from the aqueous environment. তাহলে এই টেলটা কি দিয়ে তৈরি হলো? এই টেলটা তৈরি হয়েছে হাইড্রোকার্বন দিয়ে। হাইড্রোকার্বন, what type of hydrocarbon? Saturated hydrocarbon. Saturated means there is no double bond or triple bond, only single bond is present in between the carbon molecule. তাহলে এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনের দিয়ে তৈরি হওয়া টেলটা ইন্টেরিয়র অফ দ্য প্লাজমা মেমব্রেন সেইখানে প্রেজেন্ট থাকে। নেক্সট, in addition, the phospholipids membranes also contain cholesterol. So what are the two type of lipids that are mainly present in the plasma membrane? The main component of the lipid is phospholipid, but in addition to the phospholipid, there is also another type of lipid is present known as the cholesterol. তাহলে দু রকমের লিপিড থাকলো, একটা ফসফোলিপিড, সেকেন্ড ওয়ান ইজ দ্য কোলেস্টেরল। নাও কামস টু দ্য প্রোটিন পার্ট। শুরুতেই বলেছিলাম যে প্লাজমা মেমব্রেনের মধ্যে লিপিড ছাড়াও কিন্তু আরেকটা কম্পোনেন্ট থাকে, দ্যাট ইজ প্রোটিন। এবার আমরা চলে আসি কত রকমের প্রোটিন থাকে এবং প্রোটিনরা হচ্ছে কিভাবে প্রেজেন্ট থাকে সেটা। নেক্সট, লেটার biochemical investigation early revealed that cell membranes possess proteins and carbohydrates. So along with protein, there is another molecule which is present in very small quantity and it will be present on the outer side of the membrane. Carbohydrate কিন্তু ভিতরের দিকে থাকে না, বাইরের দিকে only present থাকে. So there are basically three components. One of them is the most abundant component is the lipid, second one is the protein, and third one is the carbohydrate. The least part of the plasma membrane is carbohydrate. Now, the portion of the lipid and protein may vary. In some plasma membrane, the lipid content is higher compared to the protein, and in some other plasma membrane, the protein content is higher compared to the lipid content. So, we cannot conclude that in every plasma membrane, the lipid content will be more than that of the protein. এটা কিন্তু ভ্যারি করবে, কোনোটায় লিপিড কন্টেন্ট বেশি থাকবে, কোনোটায় প্রোটিন কন্টেন্ট বেশি থাকবে, কোনোটায় ইকুয়াল থাকতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট উইল বি অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট অ্যামাউন্ট অ্যান্ড কার্বোহাইড্রেট মলিকিউল উইল অনলি বি প্রেজেন্ট অন দ্য আউটার সাইড অফ দ্য মেমব্রেন। সো নাও কাম ব্যাক টু দ্য প্রোটিন পার্ট। সো দ্য রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিড ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট টাইপস, যেটা এক্ষুনি আমি তোমাদেরকে বললাম। The portion of the lipid and protein will vary in different types of cell. In human being, the membranes of the erythrocyte, for example, the membrane of the erythrocyte means erythrocyte is another name of RBC, red blood cell, has approximately 52% protein and 40% lipid. So here, in case of RBC, that is the first cell which were বলতে পারো হচ্ছে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে প্রথম কোন ধরনের সেলটা এক্সপেরিমেন্টাল ইউজ করা হয়েছিল, দ্যাট ইজ আরবিসি। সেখানে দেখা গেছিল যে আরবিসির প্লাজমা মেমব্রেনে কিন্তু লিপিড কন্টেন্টটা কম্পারেটিভলি কম, প্রোটিন কম্পোনেন্টটা কিন্তু কম্পারেটিভলি বেশি, 52% প্রোটিন অ্যান্ড 40% লিপিড। নাও depending upon the position of the protein which is located in the plasma membrane, there are two types of protein. One of them is the integral membrane protein or transmembrane protein, and the second one is the peripheral membrane protein. Second one is the peripheral membrane protein. Integral or transmembrane protein generally covers the whole thickness of the plasma membrane, like it is embedded within the plasma membrane, connecting the outer environment with the inside of the cell. But the peripheral protein is loosely attached
It can be present on the outer side or it can be present in the inner side of the membrane. Now, in terms of extraction method, what is easier to extract? Peripheral membrane protein, as it is very loosely attached to the plasma membrane, it can be easily extracted without disrupting any structural integrity of the plasma membrane. But if you want to extract the transmembrane or the integral membrane protein, it is very much difficult to do so, and sometimes the whole structural integrity of the plasma membrane is completely lost. So there are basically two types of protein. One of them integral membrane protein, as you can see that this is the integral membrane protein which covers the whole thickness of the plasma membrane, and peripheral membrane protein, it is not shown. It is peripheral kind of peripheral membrane protein. Peripheral membrane protein, তাহলে যেটা টোটাল থিকনেসটাকে কভার করে থাকছে সেটা ইন্টিগ্রাল, এন্ড যেটা একটা সাইডে বা আউটার সাইড বা ইনসাইড যে কোনো একটা দিকে থাকবে সেটাকে আমি কি বলবো? পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। নাও আমরা উপরের প্যারাগ্রাফটায় আবার ফিরে আসি, যেই প্যারাগ্রাফটা আমরা লাস্টের 3টে লাইন ডিসকাস করিনি। নাও ডিপেন্ডিং on the ease of extraction, membrane proteins can be classified as integral, that I have already mentioned, and peripheral. Integral membrane protein is not at all easy to extract, whereas peripheral membrane protein is very much easier to extract. Why? Because integral membrane protein is embedded in the plasma membrane and it also acts as a tunnel protein. There are some polar molecules which will pass through the membrane through this integral membrane protein, because the interior of the plasma membrane is hydrophobic and it will not allow the movement of polar molecules to pass through it. So how come these polar molecules will pass through this membrane? They will use the tunnel protein, which is actually an integral membrane protein, যার মাধ্যমে এই যে ছোট ছোট পোলার মলিকিউলস, ফর এক্সাম্পল ডিফারেন্ট চার্জড আয়ন্স, Na+, K+, Cn-, different types of ions, those ions will pass through across the membrane, ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে, সেটা কিন্তু এই টানেল প্রোটিন বা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনের ভেতরে যে টানেল একটা ক্রিয়েট হয় সেই টানেলের মধ্যে দিয়ে কিন্তু যাবে। তাহলে এটা আমরা অলরেডি ডিসকাস করলাম যে while the integral proteins are partially or totally buried in the membrane, so there are basically two types of protein. Now we will discuss about what type of movement that is generally seen in the plasma membrane. Plasma membrane is basically considered as semi-fluid in nature and semi-permeable in nature. Semi-fluid in nature, why? Because the basic component of the plasma membrane is lipid, and that's why a specific term it is written in the NCERT book, that is quasi-fluid. The quasi-fluid in nature. Why quasi-fluid in nature? Quasi-fluid in nature because of the presence of lipid, mainly phospholipid, and in addition to the phospholipid, another type of lipid is cholesterol that I have mentioned. Now, why this particular model is considered as fluid mosaic model? Fluid mosaic model bole কেন? The fluid word is associated with the lipid component of the plasma membrane because the lipid is fluid in nature, and this gives the fluidity of the membrane, and the mosaic part is related to the protein. Protein গুলো এই ফসফোলিপিডের মধ্যে যেভাবে embedded থাকে, if you look the membrane from the upper side, it will appear like a mosaic floor. একটা মোজাইক ফ্লোর যেরকম দেখতে হয়, তো ফ্লোরের মধ্যে ডিফারেন্ট স্টোনস যেরকম সাজানো মতো থাকে, তেমনি যদি প্লাজমা মেমব্রেনটাকে দেখো তাহলে তোমার মনে হবে যেন লিপিডের মধ্যে এই প্রোটিনগুলো মোজাইকের মতো বিন্যস্ত আছে, মোজাইকের মতো স্ট্রাকচারালি তারা অ্যারেঞ্জড আছে। That's why the specific model of the plasma membrane is termed as fluid mosaic model, and the model was invented by Singer and Nicholson in the year of 1972.
Now, there are basically two type of movements that the lipid exhibit in the plasma membrane. One of them is energetically favorable and the second one is not. Energetically favorable means it does not need any kind of energy to execute the process. What is the energy? No, what now? এই যে আমি বললাম যে কোনটা এনার্জি রিকোয়ারিং নয়, এটা হলো ল্যাটেরাল মুভমেন্ট। দেয়ার আর টু টাইপস অফ মুভমেন্ট, ওয়ান অফ দেম ইজ দ্য ল্যাটেরাল মুভমেন্ট, আরেকটা হবে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ল্যাটেরাল মুভমেন্ট মিনস দ্য মুভমেন্ট অফ ফসফোলিপিড মলিকিউলস ইন এ সিঙ্গেল বাইলেয়ার। একটা বাইলেয়ারের মধ্যেই ফসফোলিপিড গুলো যেখানে ছিল সেই জায়গা থেকে আর একটু এদিক ওদিক হচ্ছে ল্যাটেরাল ডিফিউজ করা, ল্যাটেরালি মুভ করা, কিন্তু একটা লিফলেটে থাকবে, লিফলেট চেঞ্জ করবে না। মানে আমি বলতে চাইছি এই যে মনে করো দুটো লিফলেট যদি হচ্ছে আমরা করি, দুটো লিফলেট আমি এখানে দেখালাম, এদিকে লিফলেটটাকে আমরা ইয়েলো দিয়ে রিপ্রেজেন্ট করছি আর এদিকে লিফলেটটাকে আমরা গ্রিন দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ল্যাটেরাল মুভমেন্ট সিম্পলি মিনস এই ইয়েলো কালারের ফসফোলিপিড গুলো এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে, বা এই গ্রিন কালারের ফসফোলিপিড গুলো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এইটাকে বলা হবে ল্যাটেরাল movement. The movement of phospholipid which is limited to a single leaflet. But there is another type of movement which is not energetically favorable, it needs energy. এই মুভমেন্টটা কি? ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপে কি হয়, এই গ্রিন কালারের ফসফোলিপিডটা ফ্লিপ করে ওপরের দিকে চলে যায় আর ইয়েলো কালারের ফসফোলিপিডটা ফ্লিপ করে নিচের দিকে চলে আসে, পুরো উল্টো হয়ে যায়। এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। এটা খুব একটা দেখা যায় না। মেইনলি ল্যাটেরাল ডিফিউশন আমরা কিন্তু বেশি পরিমাণে দেখতে পাই। সো হোয়াট ইজ ল্যাটেরাল ডিফিউশন? ল্যাটেরাল ডিফিউশন ইজ আ টাইপ অফ মুভমেন্ট এক্সিবিটেড বাই দ্য প্লাজমা মেমব্রেন ইন এ সিঙ্গল লিফলেট অফ দ্য সেল মেমব্রেন অ্যান্ড দ্য ফসফোলিপিডস মুভ ইন এ সিঙ্গল লিফলেট। একটার মধ্যেই কিন্তু এদিক ওদিক মুভ করবে। তাই দেখো বলা হয়েছে ল্যাটেরাল মুভমেন্ট ইন এ বাইলেয়ার। তাহলে ওয়ান টাইপ অফ মুভমেন্ট আমরা দেখলাম ল্যাটেরাল, অ্যান্ড দিস ল্যাটেরাল মুভমেন্ট গিভস দ্য মেমব্রেন ফ্লুইডিটি। একটা মেমব্রেনের যে ফ্লুইডিটি, সেই ফ্লুইডিটিটা কে কনফার করে? সেই ফ্লুইডিটিটা কনফার করে কিন্তু এই ল্যাটেরাল মুভমেন্ট। যত বেশি ল্যাটেরাল মুভমেন্ট তত বেশি কিন্তু মেমব্রেনটার ফ্লুইডিটি। There are two types of movement. One of them is the active transport and second one is the passive transport. Active transport means the movement of molecules will occur against the concentration gradient and it will need expenditure of some amount of energy in terms of ATP. But passive transport does not need any kind of expenditure of ATP. কোনো রকম ATP খরচা হবে না, and it will occur from high concentration to low concentration. তাহলে একটা বললাম প্যাসিভ, একটা বললাম অ্যাক্টিভ। প্যাসিভে মুভমেন্টস অফ মলিকিউল হয় হাই থেকে লোতে, অ্যাক্টিভে মুভমেন্ট অফ মলিকিউল হয় লো থেকে হাইতে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি এক্সপেন্ডিচার হয়, এটিপি খরচা হয়, বাট প্যাসিভে কোনো রকম এটিপি খরচা হয় না। এই যে ফ্লুইড নেচার অফ দ্য প্লাজমা মেমব্রেন, এটার জন্য কি কি হেল্প হয়? So the fluid nature of the plasma membrane is also important in the point of view cell growth. Number one, formation of intracellular junction. একটা সেলের সঙ্গে আরেকটা সেল যে যুক্ত হবে সেই intracellular junction, secretion and endocytosis. Endocytosis means engulfing any food particle. বাইরে থেকে কোনো food particle ভেতরের দিকে ঢোকা। আর একটা হলো সেল ডিভিশন। So these are the 5 basic things, যেই 5টা বেসিক জিনিস এই ফ্লুইডিটি অফ দ্য প্লাজমা মেমব্রেনের হওয়ার জন্য একটা সেল করে থাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য সেল গ্রোথ, সেকেন্ড ওয়ান ইজ দ্য ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশন, দুটো সেলের মধ্যে জাংশন তৈরি করা। থার্ড ওয়ান ইজ দ্য সিক্রেশন, ইফ এনি টাইপ অফ সেল ইজ সিক্রেটরি ইন নেচার। ফোর্থ ওয়ান ইজ দ্য এন্ডোসাইটোসিস অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ সেল ডিভিশন। নাও যেটা আমরা ডিসকাস করছিলাম একটু আগে, one of them is the active transport and second one is the passive transport.
active transport means no expenditure of energy and it will occur according to the concentration gradient. That means from high to low concentration. One of the most important function of the plasma membrane is the transport of molecules across it. Now, এই প্লাজমা মেমব্রেনটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল বা সেমি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল means it will allow certain molecules to pass through it and it will prevent the movement of some other molecules. তাহলে কাউকে অ্যালাউ করবে, কাউকে অ্যালাউ করবে না। এই যে সিলেক্টিভিটি, এই যে বলা যেতে পারে স্পেসিফিসিটি, এটাকেই কিন্তু আমরা বলে থাকি সিলেক্টিভলি পারমিয়েবল। নাও many molecules can pass briefly across the membrane without any requirement of energy. এইটাকেই আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। একটু আগে বললাম যেই মুভমেন্টে কোনো রকম এনার্জি লাগবে না, উইথাউট এক্সপেন্ডিচার অফ এনি এনার্জি। হোয়াট ডাজ দ্য টার্ম মিনস এনার্জি? এটিপি। Without the requirement of any ATP molecule, when the molecules can pass through the membrane, the process will be called passive transport, and this passive transport is basically occurs from high concentration to low concentration. Now, এরা কারা কারা করবে, কোন কোন মলিকিউলরা বলেছি করবে এটা? যারা নিউট্রাল, যারা চার্জড নয়, নিউট্রাল সলিউট, neutral solutes may move across the membrane by the process of simple diffusion. So simple diffusion is a type of passive transport. Diffusion মানে ব্যাপন। তাহলে যে সমস্ত মলিকিউলগুলো নিউট্রাল, যার কোনো রকম চার্জ নেই, তারা কিন্তু ডিফিউশনের থ্রু দিয়ে সেলের একটা সাইড থেকে আরেকটা সাইডে যেতে পারে। নাও according to the concentration gradient means high concentration to the lower. Water may also move from their high concentration to the low concentration by the process is called osmosis. So osmosis is a type of diffusion. Osmosis এর বাংলা হলো অভিশ্রম। Osmosis is a type of diffusion, but the term osmosis is only applicable for water. Whenever water molecules is moving from their high concentration to their lower concentration through a semi-permeable membrane, the process will be termed as osmosis. So passive transport এর মধ্যে আমরা দুটো দেখলাম, একটা দেখলাম নিউট্রাল মলিকিউলস, খাতায় নোট করবে অবশ্যই। নিউট্রাল মলিকিউলস এরাও প্যাসিভ করে বাই ডিফিউশন। ওয়াটার মলিকিউলস এরাও প্যাসিভ ট্রান্সপোর্ট করে ভায়া অসমোসিস। নাও এবার যারা পোলার মলিকিউলস মিনস যারা চার্জড, পোলার মলিকিউলস মিনস চার্জড মলিকিউলস, এরা কিন্তু সেল মেমব্রেনে নর্মালি কিন্তু যেতে পারবে না। ওয়াই? বিকজ দ্য ইন্টেরিয়র অফ দ্য সেল মেমব্রেন ইজ হাইড্রোফোবিক ইন নেচার। সো ডেফিনেটলি দেয়ার should be some carrier protein or there should be some tunnel protein through which the polar molecules will pass through there. দেখো বলা হয়েছে as the polar molecules cannot pass through the non-polar lipid bilayer. তাহলে কারা পাস করতে পারে ইজিলি? একটা নিউট্রাল, একটা ওয়াটার ইজিলি পাস করবে। কারা পাস করতে পারে না? পোলার মানে যারা চার্জড, তারা কিন্তু পাস করতে পারে। They require a carrier protein of the membrane to facilitate their transport across the membrane. A few ions or molecules are transported across the membrane against their concentration gradient. তাহলে আরেক ধরনের আমরা দেখলাম। তাহলে পোলার মলিকিউলসদের জন্য কিন্তু ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, কারণ ভেতরটা তো নন পোলার, প্লাস মেমব্রেনের ভেতরটা নন পোলার, ওর মধ্যে দিয়ে যেতে পারবে না, তাই হচ্ছে আমার ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে। আরেক ধরনের ট্রান্সপোর্টার আমরা ট্রান্সপোর্ট সিস্টেম দেখছি, দ্যাট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মিনস ইট উইল রিকোয়ার expenditure of energy in terms of ATP because it is occurring from low concentration to high concentration. Example ki sodium potassium pump. This sodium potassium pump pumps 3 sodium ion outside the cell in exchange of 2 potassium ion inside the cell. 3টে সোডিয়ামকে বাইরে পাঠাবে, 2টো পটাশিয়ামকে ভিতরে পাঠাবে, এবং এর জন্য সে এটিপি খরচা করবে, কম থেকে বেশিতে যাবে। তাহলে টোটালটা আমরা দেখলাম অ্যাক্টিভ প্যাসিভ মানে কোনো এনার্জি লাগছে না। তার মধ্যে একটা দেখলাম ডিফিউশন, নিউট্রাল, ওয়াটার, সেটা আমরা কি দেখলাম
অসমোসিস। এবার কিছু পোলার মলিকিউলস যারা আছে তাদেরকে মুভ করার জন্য নর্মালি তারা যেতে পারবে না, পোলার মলিকিউলসদের জন্য ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে। তাহলে প্যাসিভের মধ্যেই কিন্তু তিনটে বললাম, প্যাসিভের মধ্যেই একটা বললাম ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে পোলার, প্যাসিভের মধ্যেই বললাম ওয়াটার অসমোসিস, প্যাসিভের মধ্যেই বললাম নিউট্রাল সলিউট ডিফিউশন। অ্যাক্টিভের মধ্যে যে সমস্ত মলিকিউলসরা লো থেকে হাইতে যায় তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে থাকে। Against there, a few ions or molecules which are moving against their concentration gradient, which uses ATP. This process is called active translate. তাহলে আমরা তিন রকমের কিন্তু প্যাসিভ আর এক রকমের মেন যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখলাম। তাহলে টোটালি ভিডিওটাতে কিন্তু আমরা কি কি দেখতে পেলাম, একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য প্লাজমা মেমব্রেন, তার সঙ্গে হচ্ছে আমরা দেখতে পেলাম হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট occurs through the plasma membrane. ডেফিনেটলি তোমরা হয়তো ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো ভিডিওটায় ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।